হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত ফাইভ স্টুডেন্ট চ্যানেলে। আজকে ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের 36 মার্ক্সের গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নগুলো উত্তর সহ বিস্তারিত ব্যাখ্যা সহকারে। আমি একে একে প্রতিটা প্রশ্ন মধ্যে বুঝিয়ে দেবো যেন পরীক্ষা তোমরা আর ভুল না করো এবং পুরো নম্বর পেতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটা। ঠিক আছে, তাহলে কি বলছে? প্রথম যে প্রশ্নটা, যে প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? তোমরা সবাই জানি যে প্রধান গ্রিনহাউস গ্যাসের নামটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, মানে অপশন কি হচ্ছে বি হয়, তাই তো। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে? 6.023 × 10⁻23 সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? তো দেখো, কার্বন ডাই অক্সাইড যে অণুর ভর যদি আমরা বার করতে দিই, তাহলে CO2 প্রথমে ওদের আণবিক ভরটা আমাদের বার করতে হবে, মোলার ভরটা বার করতে হবে। তো কার্বনের আমরা জানি কার্বন হচ্ছে 14, আর অক্সিজেনের হচ্ছে 16, তাই তো। কার্বনের 14 আর অক্সিজেনের 16। তাহলে অক্সিজেন দুটো আছে এখানটা, তাহলে কার্বনের 14, অক্সিজেনের 16। অক্সিজেন যদি 16 হয়, তাহলে দুটো অক্সিজেন যোগ করলে কত হয়? 16 32। তাহলে 14 + 32 মানে হচ্ছে 44 গ্রাম। বোঝা গেল? তাহলে কার্বনের হচ্ছে 14 মানে 14, প্লাস অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 16 দুটো আছে, তাহলে 16 2 হলে 32 হয়। 32 + 12 যোগ করলে কত হচ্ছে? 44, তাই তো। তাহলে অপশন কি হচ্ছে? 44 গ্রাম। ঠিক আছে, কী করলে বোঝা গেছে। নাম্বার 3-তে কী বলছে দেখো, যে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এককে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? ঠিক আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? তো এটা আমরা জানি যে আর এর মান যে এই এককে হয়, অপশন বি 0.082, 0.082। ঠিক আছে, 0.0282 হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? তো আমরা জানি যে এটা হবে যে 3α। কেন কি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয় এবং আয়তন প্রসারণ যদি গামা হয়, সম্পর্ক কী ছিল মনে আছে? গামা = 3α। তাহলে গামা = 3α ছিল, তাহলে এখান থেকে আমাদের অপশন কী পাচ্ছি আমরা? যে 3α হবে। ঠিক আছে, অপশন কী হবে? অপশন সি 3α। ঠিক আছে, পরের কোশ্চেন কী বলছে দেখো, উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব কি হয়? তো এটা কি হবে? যে এটা হচ্ছে, আমরা জানি কি উত্তল দর্পণে সর্বদা অসৎ, সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে অসৎ এবং সমশীর্ষ হবে। ঠিক আছে, মানে অপশন কি হচ্ছে? ডি হবে। উত্তল দর্পণে সৎবস্তু প্রতিবিম্ব কি হবে? অপশন ডি হবে। ঠিক আছে, অপশন ডি অসৎ এবং সমশীর্ষ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তারপরে কোশ্চেন কি বলছে দেখো, 1.6, যে প্রদত্ত কোন বর্ণের আলোয় প্রিজমের চ্যুতি সব থেকে বেশি? তো আমরা জানি কি, যে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোর বিচ্ছুরণের কারণে বেগুনি বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি হয়, তাই তো। আর লাল বর্ণ সবচেয়ে কম হয়। তাহলে এখানে উত্তরটা কী হবে? যে উত্তর হচ্ছে বেগুনি। ঠিক আছে, তাহলে বেগুনি হচ্ছে যে বেগুনি বর্ণের আলোর চ্যুতি কোণ সব থেকে বেশি হয়। তাহলে পরে কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যে কোনো বিন্দুর বিভব ভি এবং ওই বিন্দুতে প্লাস কিউ আধান আনতে কাজ কতটা করতে হবে? এখানে কিন্তু অপশন কি হবে বলো? এখানে অপশন কি হবে? 1.7 তোমরা বলো যে 1.7 অপশনটা কি হবে? যে অ্যান্সার ভি × কিউ, মানে অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি হবে। অপশন বি কেন কি কোনো বিন্দুর বিভব ভি হলো একক ধনাত্মক আধানকে অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বোঝায়। তাই কিউ পরিমাণ আধানকে আনতে কাজ করতে কত হবে? ভি × কিউ, তাই তো। তাহলে অ্যান্সার কী হবে? ভি × কিউ। বোঝা গেল? এরপরে কোশ্চেন দেখো কি বলছে, যে নাম্বার 8টা, যে একটি রোধকের মধ্যে দিয়ে 20 মিনিট ধরে 1200 কুলম্ব আধান প্রবাহিত হলে মূল প্রবাহমাত্রার মান কত হবে? মূল প্রবাহমাত্রার মান কত হবে? তো এখানে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে, টাইম কত বলেছে এখানে, সময় কত বলেছে এখানটায়? সময় বলেছে কত? 20 মিনিট, তাই তো। এটাকে সেকেন্ডে কনভার্ট করে নেবে প্রথমে, 20 × 60 করে নেবে, তাহলে কত হচ্ছে? 1200 সেকেন্ড হবে। বোঝা যাচ্ছে? এরপর আমরা জানি কি প্রবাহমাত্রা নির্ণয় সূত্র কি? I = Q/T। I মানে কি? I মানে হচ্ছে কারেন্ট। ঠিক আছে, I মানে হচ্ছে কারেন্ট। তাহলে এখানটায় বা প্রবাহমাত্রা, তাহলে প্রবাহমাত্রা I = ফর্মুলা কি? Q/T। Q/T মানে কিউ মানে কত বলেছে এখানটায়? 1200 কুলম্ব। তাহলে 1200 কুলম্ব বাই ডিভাইড বাই কত হচ্ছে? 1200 কুলম্ব ডিভাইড বাই 1200 সেকেন্ড। তাহলে কাটাকুটি করলে 1200 কেটে যাবে। অ্যান্সার কী হবে? 1A, মানে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো পরের কোশ্চেন কী বলছে দেখো, নিউক্লিয় সংযোজনের ফলে কী সৃষ্টি হয়? কোন বোমা সৃষ্টি হয় বলো? নিউক্লিয় সংযোজনের ফলে কোন বোমা সৃষ্টি হয়? এটা আমরা জানি কি হাইড্রোজেন বোমা। ঠিক আছে, মানে কী সৃষ্টি হয়? হাইড্রোজেন বোমা, তাই তো। নিউক্লিয় সংযোজন মানে কী সৃষ্টি হয়? হাইড্রোজেন বোমা। তারপরে কোশ্চেন কি বলছে দেখো, এরপরের কোশ্চেনটা কি বলছে? এরপরের কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যদি নাম্বার 10 দেখি, নাম্বার 10-এর কোশ্চেনটা, যে কোন মৌলের ব্যাস সর্বাপেক্ষা কম?
উত্তর আমরা কি জানি, এখানে এখানে যেটা 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 কাজে লাগবে সেটা হচ্ছে আমরা কি জানি বলে, পর্যায় সারণী নিশ্চয়ই সবাই মিলে পড়েছি। তো পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুগুলোর ব্যাস কী হয়, হ্রাস পায়, তাই তো। আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর ব্যাস কী হয়, বৃদ্ধি পায়, তাই তো। তাহলে তাহলে এখানে যে মৌলগুলো দেওয়া আছে, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এদের মধ্যে হচ্ছে উপরে কে থাকে বলো, উপরে কে থাকে, লিথিয়াম থাকে, তাই তো। আর এবং বামে থাকে, তাই জন্য এদের পরমাণুর, তাহলে লিথিয়ামের ব্যাস সব থেকে কী হবে, সব থেকে কম হবে, তাই তো। লিথিয়ামের ব্যাস সব থেকে কম হবে, বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে নাকি বলো। তাহলে নাম্বার 10টা কী বলেছে, কোন মৌলের পরমাণুর ব্যাস সর্বাপেক্ষা কম, ঠিক আছে। তাহলে আমরা কি জানি বলো, যে পর্যায় সারণীতে একটি পর্যায়ে বরাবর বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, এবং একটি গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাই তো। তাহলে এখানে লিথিয়াম কি, এবার এক করে বলো। লিথিয়াম কি বলছে, আমরা জানি কি লিথিয়াম পর্যায়ে 2 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে আছে। সোডিয়াম কি থাকে, 3 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে আছে। ম্যাগনেসিয়াম কি হয়েছে, 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে আছে। আর অ্যালুমিনিয়াম কি হয়েছে, 3 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপে আছে, তাই তো। তাহলে কি বললাম, লিথিয়াম হচ্ছে পর্যায় নাম্বার, সেকেন্ড পর্যায়ে গ্রুপ নাম্বার 1, সোডিয়াম গ্রুপ পর্যায় নাম্বার 3 গ্রুপ নাম্বার 1, ম্যাগনেসিয়াম পর্যায় নাম্বার 3 গ্রুপ নাম্বার 2 এবং অ্যালুমিনিয়াম পর্যায় নাম্বার 3 গ্রুপ নাম্বার 13, ঠিক আছে। তাহলে কি আমরা যা দেখতে পাচ্ছি যে লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাস সবচেয়ে কম নয়, কারণ কি, এটি গ্রুপ 1-এর উপরের দিকে অবস্থিত। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম একই পর্যায়ে অবস্থিত। তাহলে যেহেতু আমরা জানি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়, আমরা জানি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পরমাণবিক ব্যাসার্ধ কমে যায়, তাই জন্য এখানে অ্যালুমিনিয়াম যেহেতু সব থেকে পরে আছে, তাই জন্য কী হবে, এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ব্যাস সব থেকে কী হবে, কম হবে, ঠিক আছে। অপশন কী হবে, ডি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন কী বলছে, নাম্বার 12 বলছে অষ্টক নীতি প্রযোজ্য নয় কোন যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা জানি কি বোরন ট্রাইফ্লোরাইড, এটা উত্তর হবে BF3 বা বোরন টাইফ্লোরাইড। কেন হচ্ছে বলো, যে কারণ আমরা জানি বোরন টাইফ্লোরাইড যৌগে বোরন পরমাণুর ধরবহিস্থ কক্ষে ছোট ইলেকট্রন থাকে, যা অষ্টনীতি অনুসরণ করে না, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি বলছে, যে কোনটি তীব্র তড়িৎ বিশেষ হয়, এটা এটা তো সবাই জানে যে এটা হচ্ছে, আমরা সবাই জানি যে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, যে NaOH। অপশন এ হচ্ছে NaOH, তাই তো। কেন, কারণ এটি একটি তীব্র ক্ষার এবং এটি জলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করে। পরের কোশ্চেন কি বলছে, যে নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়, এটা উত্তর কী হবে বলে, এটা আমরা জানি যে এটা হচ্ছে H2S হবে। অপশন সি H2S হচ্ছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। জার্মান সিলভারে কোনটি থাকে না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জার্মান সিলভারে কে থাকে না, কোনটি থাকে না। আগে বলতে হবে জার্মান সিলভারটা কোন ধাতু সংকর, যে এটা হচ্ছে জার্মান সিলভারে হচ্ছে তামা আর দস্তা এবং নিকেল থাকে, তাই তো। যে জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেল, এই তিনটা দ্বারা গঠিত থেকে সংকর ধাতু, তাই জন্য এখানে রূপো থাকবে না, তাই তো। এখানে রূপো মানে Ag বা আর্জেন্টাম থাকবে না। এরপরে কোশ্চেন কী বলছে, প্রোপাইন যৌগে ইচ পরমাণু সংখ্যা কত। প্রোপাইনের ফর্মুলা কি, প্রোপাইনের ফর্মুলা হচ্ছে C3H4। C3H4, তাহলে কি C3H4, তাহলে এখানে হাইড্রোজেন কটা আছে এখানটা, যে অপশন বি 4টে হবে, ঠিক আছে। অপশন বি 4, অপশন বি 4 হচ্ছে হাইড্রোজেন, সরি হাইড্রোজেন, হ্যাঁ 4, অপশন বি 4, ঠিক আছে। তাহলে এবার এরপরে কোশ্চেন দেখো কী বলছে, আমরা যদি দেখি যে 2-এর, এবার আমি বিভাগ খতে তোমাদের 21 নম্বরের কোশ্চেন থাকবে, 21 কোশ্চেন 1 মার্কসের। তো প্রথম কোশ্চেন যেটা বলছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরটিতে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় বলো, এটা উত্তর কী হবে, আমরা জানি যে এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা উত্তর কী হবে বলো, এক্সোস্ফিয়ারে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়, উত্তর কী হবে, এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কী বলছে, যে মিথেন হাইড্রেটের সংকেত কি, মিথেন সংকেত কি CH4.23H2O, CH3.23H2O, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমার থার্মাল টেস্ট পরীক্ষা, সুতরাং এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন কি বলছে, যে কোন স্তর জীবজগৎকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে ওজোন স্তর হবে। 2 পয়েন্টের আনসার কী হবে, কোন স্তর জগৎকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, উত্তর কী হবে, যে ওজোন স্তর, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলছে দেখো, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কীরূপ হয়, বলো। এটা হচ্ছে প্রকৃতি কীরূপ হয়, এটা হচ্ছে যে সরলরৈখিক হয়, তাই তো। এটা কি হয় বলো, এটা হচ্ছে যে সরলরৈখিক হবে, বা মূলবিন্দুগামী সরলরেখা, বা বলতে পারো সরলরৈখিক, ঠিক আছে, সরলরৈখিক। তো পরের কোশ্চেন কী বলছে দেখো, যে পরম শূন্য তাপমাত্রায় চার্লসের সমীকরণ কী হয় বলো, পরম শূন্য তাপমাত্রায় চার্লসের সমীকরণ কী হয় বলো। পরের কোশ্চেনটা কী হবে, যে পরম শূন্য তাপমাত্রায় চার্লসের সমীকরণ কী হয়,
পরমাণু তাপমাত্রা তার সমীকরণ কীভাবে বলো, এটা হচ্ছে V1/T1 = V2/T2, ঠিক আছে, V1/T1 = V2/T2। তার 2.4 হয়ে গেল আমাদের। পরে কোশ্চেন কী বলছে দেখো, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, এটা কোনো কোনো বইতে লেখা আছে যে θ⁻1 বা থিটা ইনভার্স, বা কোনো বইতে লেখা আছে কে ইনভার্স, বা কে উপরে -1 দিতে পারো, বা k⁻1। এটাকে বলে কে ইনভার্স। তো এটা হচ্ছে গিয়ে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, ঠিক আছে। তো পরে কোশ্চেন 2.5 আমাদের হয়ে গেল যে কীভাবে কে লিখবে, উপরে -1 দিয়ে দেবে, k⁻1, ঠিক আছে, k⁻1, এই যে k⁻, উপরে কী করবে -1 দিয়ে দেবে। তারপরে কোশ্চেন কী বলছে যে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি এ হয়, তাহলে জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে। তাহলে এটা সিম্পলি কী করবে, এটা অ্যান্সার হয়ে যাবে, যেহেতু ওখানে এ বলেছিল, তাহলে এখানে কী হবে, জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, 1/a। এটা উত্তর কী হবে, 1/a, ঠিক আছে। 2.6 আমাদের হয়ে গেল। পরে কোশ্চেন কী বলছে দেখো, ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। ক্যামেরায় সবসময় কী হয়, উত্তল লেন্স ব্যবহার করা হয়। এরপরে কোশ্চেন কি, দুটি রোধের মান 2 ওহম এবং 4 ওহম, তাহলে শ্রেণী সমবায়ের ফলে তুল্য রোধ কত হবে। শ্রেণী সমবায় বললে কি করতে হয়, এই দুটোকে কী করে দিতে হয় বলো, এই দুটোকে আমরা যোগ করে দেবো, তাই তো, 2 + 4 = 6, তাহলে কী হবে 6। আর যদি বলতো যে সমান্তরাল সমবায়, তাহলে কী করতাম আমরা, এই 1/r এর যে ফর্মুলাটা 1/r = 1/r1 + 1/r2 আমরা ইউজ করে দিতাম। যেহেতু এখানটায় কী বলেছে যে শ্রেণী সমবায়, তাহলে কী করবো, দুটোই শুধু সিম্পলি r1 + r2 করে দেবো, মানে 2 ওহম + 4 ওহম মানে হচ্ছে 6 ওহম, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। তারপরে কোশ্চেন কী বলছে দেখো 2.9-এ, যে যদি যে কী বলছে পরে কোশ্চেনটা, যে একটি 3-পিন প্লাগের, পরে কোশ্চেন আমাদের হয়ে গেছে এই আগের কোশ্চেনটা, বলছে একটি 3-পিন প্লাগের আর্থ পিনটি অপেক্ষাকৃত লম্বা কেন করা হয় বলো। কেন লম্বা করা হয়, কারণ প্লাগটি যখন সকেটে ঢোকানোর সময় আর্থ পিনটি প্রথমে সকেটের আর্থ পিনের সঙ্গে যুক্ত হয় এবং প্লাগটি বের করার সময় সবার শেষে বিচ্ছিন্ন হয়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রে ধাতব আবরণ সর্বদা আর্থের সঙ্গে যুক্ত থাকে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিপদ ঘটে না। মানে যদি এক কথা লিখতে যাই, তাহলে কী হবে, যন্ত্র খারাপ থাকলে আমরা শক থেকে বেঁচে যাই। এটা হচ্ছে এক কথায় উত্তর। তো যদি একটু ডিটেলস লিখতে হয়, তাহলে এইভাবে লিখবে যে আর্থ পিনটি প্রথমে সকেটের আর্থ পিনের সঙ্গে যুক্ত হয় এবং প্লাগটি বের করার সময় সবার শেষে বিচ্ছিন্ন হয়, ঠিক আছে, তাহলে শক আমাদের লাগবে না। তো এটা হচ্ছে 2.9-এর অ্যান্সারটা আমাদের হয়ে গেল। এরপরের কোশ্চেনটা দেখো কী বলছে, দেখো এরপরের কোশ্চেনটা কী বলছে যে 2.10, তেজস্ক্রিয় রশ্মি থেকে কী কণা নির্গত হয়। তেজস্ক্রিয় কণা থেকে কী কণা নির্গত হয়, এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। তো তেজস্ক্রিয় রশ্মি থেকে কী কণা নির্গত হয়, এটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। আর পরে কোশ্চেন কী জিজ্ঞেস করছে, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী। তার উৎস হচ্ছে আমরা কী জানি বলো, তার উৎস কী, তার হচ্ছে পদার্থের ভর ত্রুটি। তার নিউক্লিয় সংযোজনে তার শক্তি উৎস, তার উৎস কী, উত্তর হচ্ছে নাম কি, ভর ত্রুটি, তাই তো, উত্তর হচ্ছে যে ভর ত্রুটি, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কী বলছে এখানে একটা, তারপরে কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে দিয়েছে। সর্বাপেক্ষা ঋণাত্মক মৌল কী হচ্ছে, ঋণাত্মক মৌল হচ্ছে এটা হচ্ছে ফ্লুরিন হবে। সন্ধিগত মৌল কি, যার দুটো ভ্যালেন্সি থাকে বা তিনটে ভ্যালেন্সি থাকে, সেটা হচ্ছে এই কপার। ক্ষারের ভিতরে হয়তো কোনটা বলো, ম্যাগনেসিয়াম। আর হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে, মানে কোন ধাতু নিয়ে হয়, সেটা হচ্ছে জিঙ্ক। তো সর্বাপেক্ষা ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সন্ধিগত মৌল হচ্ছে বলো, সন্ধিগত মৌল কি, সন্ধিগত মৌল হচ্ছে কপার বা তামা। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম এবং গ্যালভানাইজেশন হচ্ছে জিঙ্ক। তারপরে কোশ্চেন দেখো কী দিয়েছে, যে মিথেন CH4 এবং হচ্ছে Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, এর মধ্যে কোন কি বন্ধন দেখা যায় বলো। এটা হচ্ছে যে বলো কি হচ্ছে, যে এটা হচ্ছে সমযোজী বন্ধন CH4, যেহেতু এটা হচ্ছে একটি মিথেন গ্যাস, তাহলে এটা হচ্ছে অধাতু, তাই জন্য এটা এর মধ্যে সমযোজী যৌগ। এবং Al2O3 এর মধ্যে কি হবে, এর মধ্যে হচ্ছে কি বলো, এর মধ্যে কি হবে, এর মধ্যে হচ্ছে চৌযোজী বন্ধন দেখা যাবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে CH4 মিথেন সমযোজী বন্ধন এবং Al2O3 চৌযোজী বন্ধন দেখা যাবে। এরপর কোশ্চেন দেখো কি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে Ma2 একে তৈজয়ী যৌগ, এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথোডে যাবে। এটা উত্তর যদি আমি বলতে পারি, এটা প্রথমে যদি ব্রেক করে, তাহলে M2+ হবে আর A1- হবে। আমি যখন ভেঙে লিখলে M হচ্ছে 2+ আর A হচ্ছে 1-, তাই তো। তাহলে উত্তরটা কী হবে এখানে, M2+, ঠিক আছে, M2+, এটা হচ্ছে কি, যে ক্যাথোডে যাবে, ঠিক আছে। আর ক্যাথোডে সবসময় কী যাবে, ক্যাথোডে সবসময় কী থাকবে, যে
পজিটিভ আয়ন, তাই তো? মানে কী হচ্ছে, ক্যাথোডে হচ্ছে কি পজিটিভ আয়ন যায়, মানে হচ্ছে কি M2+। পরে কোশ্চেন কী বলছে দেখো, পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কী হবে? অ্যানোডটি কী নেবো বলো? অ্যানোডটি হচ্ছে যে বিশুদ্ধ, কী নেবো বলো? বিশুদ্ধ সিলভার দণ্ড নেওয়া হয়। বিশুদ্ধ সিলভার দণ্ড অ্যানোডে কী হবে? বিশুদ্ধ সিলভার দণ্ড নেওয়া হবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা আমাদের হয়ে গেল। তারপরে কোশ্চেন কী বলছে, এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশিষ্ট। যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশিষ্ট, মানে উত্তর কী হবে বলো? অ্যাসিডিক অ্যাসিড। এটা উত্তর কী লিখতে পারি আমরা? অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, বোঝা গেল। তারপরে কোশ্চেন কী বলছে যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে যে কালো অধক্ষেপটা পড়বে তার নাম বলো, সংকেত বলো। তার নাম এবং সংকেতটা কি? তার নাম হচ্ছে কি দেখো, লেড নাইট্রেট, তাই তো? লেড নাইট্রেট মানে PbNO3, ওর মধ্যে যদি আমি H2 চালনা করি তাহলে কী তৈরি হবে বলো? আগে আগে তোমাদের বলতে হবে তৈরিটা কী হবে জানতে হবে, নাহলে তোমরা পারবো না। তো বলো, এটা হচ্ছে যে লেড সালফাইড, তাই তো? কী তৈরি হবে? লেড সালফাইড, PbS, ঠিক আছে? PbS তৈরি হবে, তার লেড সালফাইডে কালো অধক্ষেপ পড়বে, বোঝা গেল। তারপরে কোশ্চেন দেখো কী বলছে যে পুরানো তৈলচিত্র বায়ু সংস্পর্শে আসলে কেন কালো হয়ে যায়? কেন কালো হয়ে যায়? কেন কালো হয়ে যায়, কারণ কি বলো? কেন কালো হয়ে যায়? কারণ বাতাসের মধ্যে কি থাকে বলো? বাতাসের মধ্যে কি থাকে? H2S থাকে। বাতাসের মধ্যে H2S থাকে, তো বাতাসে H2 বা হাইড্রোজেন সালফাইড থাকবে, সেটা সংস্পর্শে আসলে কি হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড আসলে ওই জন্য কালো হয়ে যায়, ঠিক আছে? উত্তর কী হবে? যে কোন গ্যাসের সংস্পর্শে আসলে কালো হয়ে যাবে? এটা হচ্ছে H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস। পরের কোশ্চেন দেখো কী বলছে, আমরা যদি পরের কোশ্চেন চলে যাই, যে পরের কোশ্চেন কী বলছে যে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা যায়? কোন অ্যাসিড তৈরি করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে? কোন অ্যাসিড তৈরি করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে? তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? HNO3, HNO3 বা নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? নাইট্রিক অ্যাসিড, HNO3, ঠিক আছে? IUPAC নাম জিজ্ঞাসা করেছে, CH3, এখানে কটা কার্বন হয়? 3টে কার্বন আছে। 3টে কার্বন মানে কি হয়? প্রোপ হয়। 3টে কার্বন থাকলে কি হয়? প্রোপ হয়। এখানে কি আছে? সব পরে হচ্ছে সিঙ্গেল বন্ড আছে, তাই তো? সিঙ্গেল বন্ড আছে, এক বন্ধন, তাহলে কি হবে? প্রোপ এন। তাহলে কি হবে বলো? প্রোপ এন, তাই তো? তাহলে বলো প্রোপেন, ঠিক আছে? 3টে কার্বন আছে মানে প্রোপ, আর একটা সিঙ্গেল আছে মানে প্রোপেন। টেফলনের মনোমারের নাম কি? টেফলনের মনোমারের নাম আমরা জানি টেট্রাফ্লোরোইথিলিন, 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 C2F4, এটা হচ্ছে ফর্মুলা। কার্যকরী মূলযুক্ত একটি সমবয়বের উদাহরণ দিতে বলেছে। কার্যকরী মূল, তার নাম হচ্ছে ইথাইল এবং ডাইমিথাইল ইথার। ইথাইল এবং ডাইমিথাইল ইথার, ইথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার, ঠিক আছে? তো ফর্মুলা কী হচ্ছে? ইথাইলের ফর্মুলা জানি CH3CH2OH, আর ডাইমিথাইল ইথাইলের ফর্মুলা কী লিখতে হবে? CH3OCH3। তাহলে এটার হচ্ছে কি কার্যকরী মূলকযুক্ত একটি সমবায়ের উদাহরণ। তো এটাই ছিল তোমার 36 মার্কসের কোশ্চেন। তো আশা করি তোমার সঙ্গে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। তো এরকম আমরা আরও কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।